আচ্ছা ঠিক আছে, আমি সময় নেট রেকর্ডিং, কানেকশন থাকে না তখন আচ্ছা আচ্ছা রেকর্ডিং অন করে দিয়েছি, সমস্যা নাই। Okay, last class we have discussed about modulus of toughness and modulus of resilience. So modulus, difference between modulus of toughness and modulus of resilience. Before understanding modulus of toughness, let us discuss what is toughness. So toughness জিনিসটা হচ্ছে হলো, it is the মানে maximum property of material যেটা ইন্ডিকেট করে যে maximum amount of energy absorbed before fracture. This is called toughness. Okay, সো একটা ম্যাটেরিয়ালের তুমি যখনই তুমি এটার উপর এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করতেছো, এটার মধ্যে ডিফর্মেশন হতে পারে, ঠিক আছে, আবার ডিফর্ম নাও হতে পারে। যেমন সেই ক্ষেত্রে আমরা যদি আমি ব্রিটেল ম্যাটেরিয়াল, ডাক্টাইল ম্যাটেরিয়ালও কিন্তু আমি ক্লাসিফিকেশন জানি, যে আমি যদি এটার উপর যদি লোড অ্যাপ্লাই করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার কিছু ম্যাটেরিয়াল ডাইরেক্ট ফেল করতেছে উইদাউট গিভেন এনি কি, উইদাউট গিভিং এনি ডিফরমেশন, ঠিক আছে। সো যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো তোমার ডিফরমেশন গুলাকে মানে শো করতেছে, প্রপার্টিটা শো করতেছে, সেগুলোকে আমরা বলতেছি প্লাস্টিক ম্যাটেরিয়াল, ঠিক আছে, বা ডাকটাইল ম্যাটেরিয়াল বলতেছি। কিন্তু যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো ডাইরেক্ট লোড অ্যাপ্লাই করার সাথে সাথে ভেঙে যাচ্ছে, সেগুলো হচ্ছে হলো আমার ব্রিটেল ম্যাটেরিয়াল। একটা পার্টিকুলার লোড পর্যন্ত এন্ডিওর করতেছে, এরপর এটা ফেল করতেছে। তার মানে যখন এটা ফেল করতেছে, এটা কিন্তু ডিফর্ম হচ্ছে না, ডিফর্ম হওয়ার আগেই ফেল করে ফেলতেছে। সো টাফনেস জিনিসটা কি, টাফনেস হচ্ছিল টাফনেস ক্যাটাগরির মধ্যে কিন্তু তোমার ডাকটাইল এবং ব্রিটেল বোথ দ্য ম্যাটেরিয়াল কিন্তু এই তোমার প্রপার্টিটাকে স্যাটিসফাই করে। টাফনেস মানে হচ্ছিল যে কোনো একটা পার্টিকুলার ম্যাটেরিয়াল, whether it is ductile, whether it is brittle, okay, whether it is elastic material, whether it is plastic material, so maximum amount of energy absorbed before fracture is called the toughness for that particular material. Okay, so যে কোনো ম্যাটেরিয়ালের টাফনেস যদি বলি যে এই ম্যাটেরিয়ালটা কতটা টাফ, সো তুমি কি বুঝবা, এটা বুঝতে, এটাই বুঝবা যে ম্যাক্সিমাম যে পর্যন্ত এনার্জিটা এটা অ্যাবজর্ব করতে পারবে ফ্র্যাকচার হওয়া পর্যন্ত। যদি ডিফর্ম হয় সেটাও কোনো, সেটা কিন্তু টাফনেসের এটা কিন্তু ব্রেক করে নাই এখনো, ডিফর্ম হতেই পারে কিন্তু এটা কিন্তু ফেল করে নাই বা ছিঁড়ে যায় নাই, কিছু ম্যাটেরিয়াল ডিফর্ম করবে। বাট টাফনেস মানে হচ্ছিল এটা ডিফর্মও করুক বা এটা একবারই ভাঙুক, টাফনেস হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা না ভাঙতেছে বা যতক্ষণ পর্যন্ত এটা ফেল না করতেছে, সেই ম্যাটেরিয়ালটাকে আমরা, তার প্রপার্টিটাকে আমরা বলতেছি টাফনেস প্রপার্টি। ওকে, সেই প্রপার্টিটাকে আমরা বলতেছি টাফনেস প্রপার্টি। এখন এই যে এখানে দুইটা ছবি আছে, একটা হচ্ছে মডুলাস অফ টাফনেস, একটা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স। এই ছবিটা দেখো মডুলাস অফ টাফনেস, এই ছবিটা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স। এখানে একটা গ্রাফ আছে, গ্রাফটা বা একটা পিক্টোরিয়াল একটা ডায়াগ্রাম আছে, যেটা হচ্ছিল এখানে দেখো স্ট্রেস আর হচ্ছিল স্ট্রেন, দুইটা নোটেশন আছে। সো সিগমা, সিগমা দিয়ে আমরা স্ট্রেস বুঝতেছি, ঠিক আছে, আর এপসাইলন দিয়ে আমরা হচ্ছে স্ট্রেন বুঝতেছি। সো স্ট্রেস স্ট্রেন সম্পর্কে আজকে আমরা স্ট্রেস স্ট্রেনের কনসেপ্টে আজকে আমরা ডিসকাস করব। এরপর আমি কিন্তু এখনো স্ট্রেস স্ট্রেন গ্রাফ নিয়ে পড়াই না, তোমরা কি এটা পড়ছো? তোমাদের ম্যাটেরিয়াল যে থিওরিটিক্যাল ক্লাস হয় সেখানে কিন্তু প্রপার্টি অফ ম্যাটেরিয়াল নিয়ে কিন্তু ডিসকাস করার কথা, এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেস স্ট্রেন কার্ভ নিয়ে ডিসকাস করার কথা। এটা কি করছে এখন পর্যন্ত? শুরু করছে স্যার, শুরু করছে। সো দুইটা কিন্তু পাশাপাশি সাইমালটেনিয়াসলি যাচ্ছে, এবং দুইটার কনসেপ্টই কিন্তু এই যে তুমি যে ম্যাটেরিয়াল যে পড়তেছো, ম্যাটেরিয়ালে এবং মেকানিক্স অফ সলিড দুইটাই কিন্তু কাছাকাছি। অনেক কনসেপ্ট দেখবে যে আমি তোমাকে ক্রিপ ফেলোর বলতেছি, ফ্যাটিক ফেলোর বলতেছি, এই সমস্ত টার্মগুলো শেখাচ্ছি, তুমি কিন্তু ম্যাটেরিয়ালে এগুলো আরো ইন ডিটেইলসে শিখতে পারবা। সো আমার এখানে মনে করো কিছু জিনিস তুমি শিখে যাচ্ছ, সেই জিনিস তুমি ম্যাটেরিয়াল কোর্সে যাও তুমি আরো একটু ইন ডেপথে শিখতে পারবা। আবার কিছু জিনিস তুমি ম্যাটেরিয়ালে তুমি কিন্তু থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন সম্পর্কে জানতেছো, বাট তুমি কিন্তু কোনো প্র্যাকটিক্যাল ভিজিবিলিটি, তোমার কোনো প্র্যাকটিক্যাল ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কিন্তু তুমি ক্লিয়ার করতে পারতেছো না। সো এখানে কিন্তু এই জিনিসটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা ইমপ্লিমেন্টেশনটা তুমি এই কোর্সে দেখবা বাই সলভিং ডিফারেন্ট টাইপ অফ নিউমেরিক্যাল প্রবলেমস। ওকে, সো এই দুইটা কোর্স একটা একটার সাথে ইন্টার রিলেটেড। ওকে, সো মডুলাস অফ টাফনেস এর এই গ্রাফটা, স্ট্রেস স্ট্রেন গ্রাফটা যদি তোমরা অলরেডি যদি আইডিয়া পেয়ে থাকো, না পেলেও সমস্যা নাই, আমি এই গ্রাফটা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করব একদম ডিটেইলসে, প্রত্যেকটা পয়েন্ট গুলো নিয়ে ডিসকাস করব। সো এই গ্রাফে দেখো যে প্রথমে কিন্তু কিছুটা y ইকুয়ালস টু mx, ওকে, y ইকুয়ালস টু mx স্ট্রেট লাইনের যে গ্রাফ, সেই গ্রাফটা মানে কার্ভটা, লাইনের যে প্যাটার্নটা সেটা কিন্তু ফলো করছে। সো এই যে এই পয়েন্ট পর্যন্ত, এরপরে দেখো যে তোমার এই কার্ভটা আর রেগুলার থাকতেছে না, ইরেগুলার হয়ে যাচ্ছে। সো এই যে y, এই পয়েন্টটা কিন্তু এই O টু Y, এটা কিন্তু ইলাস্টিক পয়েন্ট বা ইলাস্টিক লিমিট।
সো বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত লোড, এই লিমিট পর্যন্ত লোডটা হচ্ছিল আমার ইলাস্টিক লিমিট, এরপরে হচ্ছিল সেটা চলে যাচ্ছে হচ্ছে ডাকটাইল লিমিটে চলে যাচ্ছে, ঠিক আছে। সো এই ওয়াই লিমিট পর্যন্ত তুমি যত লোডই অ্যাপ্লাই করো না কেন, যত কিছুই করো না কেন, এই লিমিট পর্যন্ত একটা বডি তার ইলাস্টিক প্রপার্টিটা শো অফ করতেই থাকবে। এই লিমিটের পরে তোমার বডিটা হয় ফেল করবে, না হয় ডিফর্ম করবে, ঠিক আছে। যদি এই লিমিটের পরে একটা বডি যদি ফেল করে, তাহলে হচ্ছে হলো এই লিমিটের পরে যদি একটা বডি ফেল করে, তাহলে আমরা এই বডিটাকে মানে এটাকে কি বলবো, ব্রিটাল ম্যাটেরিয়াল বলবো। এই লিমিটের পরে যদি বডিটা যদি ডিফর্ম হয়, তাহলে কিন্তু এরকম কার্ভ শো করবে, ঠিক আছে। সো এই ম্যাটেরিয়ালটাকে আমরা বলতেছি তখন ডাকটাইল ম্যাটেরিয়াল, ঠিক আছে। সো ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এরকম ডিফর্মেশন হবে। সো এই ব্রিটাল ম্যাটেরিয়াল, ডাকটাইল ম্যাটেরিয়াল কার্ভ নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। সো এই যে মডুলাস অফ রেজিলিয়েন্স এন্ড মডুলাস অফ টাফনেস এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছিল, মডুলাস অফ টাফনেস হচ্ছিল ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব বিফোর ফ্র্যাকচার। সো তুমি দেখো এই যে টোটাল যে কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই এরিয়া আন্ডার দ্য কার্ভ যখন আমি ক্যালকুলেট করতেছি, তখন আমি বুঝতে পারবো যে এই যে এখানে দেখো একটা রাপচার পয়েন্ট আছে। রাপচার পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্টে জিনিসটা ব্রেক করতেছে বা ফেল করতেছে, ঠিক আছে। সো এই পয়েন্ট পর্যন্ত মানে ম্যাটেরিয়ালটা লোডটাকে সাস্টেইন করতেছে। সো এই পয়েন্টের ভিতরে যে টোটাল যে এরিয়া অফ দিস আন্ডার দিস কার্ভ, এই এরিয়া আন্ডার দিস কার্ভটাকে আমরা বলতেছি মডুলাস অফ টাফনেস, ঠিক আছে। আর মডুলাস অফ রেজিলিয়েন্সটা হচ্ছিল বেসিক্যালি যে এনার্জি অ্যাবজর্ব আপ টু দিস ইলাস্টিক লিমিট, ঠিক আছে। সো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব আপ টু ইলাস্টিক লিমিট ইজ কল্ড মডুলাস অফ রেজিলিয়েন্স অর প্রুফ রেজিলিয়েন্স, ঠিক আছে। সো ইলাস্টিক লিমিটের মধ্যে এই যে এরিয়া আন্ডার দিস কার্ভ, এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল কার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমি যদি ট্রায়াঙ্গেলের এরিয়াটা বাইর করি, তাহলে কিন্তু আমি মডুলাস অফ টাফনেসটা কিন্তু সরি রেজিলিয়েন্সটা কিন্তু বের করতে পারবো। So up to this elastic limit, the maximum amount of energy absorbed by the particular material is called modulus of resilience. আর হচ্ছিল modulus of toughness হচ্ছিল maximum amount of energy absorbed before fracture is called modulus of toughness. So this is the difference, actual difference. Okay. So আমি পরের টপিকটা যাই। So resilience টা দেখি কি বলতেছে এখানে। It is the capacity of material. It is the capacity of material to absorb energy elastically. The maximum energy which can be stored in a body up to elastic limit is called the proof resilience. Is called the proof resilience. Okay. And the proof resilience per unit volume is called the modulus of resilience. Okay. এখন এই যে রেজিলিয়েন্স এর টার্মটা কিন্তু আমাদের যে স্ট্রেন এনার্জিটা বেসিক্যালি কি, the energy stored in a body when strained within the elastic limit is known as the strain energy. Okay, so it is strain energy. So within the elastic limit, the maximum energy stored in a body is called strain energy. এখন কথা হচ্ছে এই স্ট্রেন এনার্জিটা কখন কাজে লাগতেছে। তুমি মনে করো একটা ইলাস্টিক রাবার বা তুমি এমন একটা ম্যাটেরিয়ালের উপর লোড অ্যাপ্লাই করতেছো, তুমি দেখতেছো লোডটা মানে বডিটা ডিফর্ম করতেছে, ঠিক আছে। তুমি লোড অ্যাপ্লাই করা ছেড়ে দিলা, বডিটা রিগেইন ইটস অরিজিনাল শেপ করতেছে, ঠিক আছে, তার আগের অবস্থায় ফিরে আসতেছে। এই যে তার আগের অবস্থায় যে ফিরে আসার যে এনার্জিটা, সেই এনার্জিটা তো তুমি এক্সটার্নালি দিচ্ছ না। সেই এনার্জিটা কিভাবে হচ্ছে, তুমি যখন বডিটাকে ডিফর্ম করতেছো, বডিটা কি করতেছে, ভিতরে ভিতরে একটা এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছে। সেই এনার্জিটাই বলতেছে হচ্ছিল ইলাস্টিক লিমিট পর্যন্ত এই বডিটা ভিতরে ভিতরে একটা এনার্জি অ্যাবজর্ব করে নেয়, যেটাকে বলা হয় হচ্ছিল স্ট্রেন এনার্জি। যখন তুমি আস্তে করে লোড দেওয়া ছেড়ে দিচ্ছ, বডিটা তার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এই যে আগের অবস্থায় যে ফিরে যাচ্ছে, তার জন্য তো বডিটাকে তো এনার্জি কি করতে হয়, রিলিজ করতে হয়। সেই এনার্জিটাই হচ্ছিল স্ট্রেন এনার্জি। সো সেই তখন কি করে, যখন তুমি লোডটা অ্যাপ্লাই করতেছো, বডিটা ভিতরে ভিতরে একটা এনার্জি অ্যাবজর্ব করেছিল, সেই জিনিসটাকে বলা হচ্ছিল স্ট্রেন এনার্জি আপ টু দিস ইলাস্টিক লিমিট পর্যন্ত। সো when you removing external load, it releases its strain energy, এবং এই স্ট্রেন এনার্জিটাই হেল্প করবে তাকে তার আগের অবস্থায় ফিরে আসার জন্য, বুঝছো। So the maximum strain energy which can be stored in a body is termed as proof resilience. এই যে proof resilience, so proof resilience টা হচ্ছিল এই যে দেখো, এই যে ইলাস্টিক লিমিট, এই ইলাস্টিক লিমিটে এরিয়া আন্ডার দি কার্ভটাই হচ্ছিল আমি মডুলাস অফ রেজিলিয়েন্স বলতেছি। সো আপ টু দিস ইলাস্টিক লিমিট,
এখন এই যে পয়েন্ট ও থেকে ওয়াই পর্যন্ত, এখন পয়েন্ট ও থেকে ওয়াই পর্যন্ত তোমার নিউমেরাস নাম্বার অফ পয়েন্ট আছে, ঠিক আছে? এখানে তুমি 1 2 3 4 5 6 4 অনেকগুলো পয়েন্ট আছে। এখন এই মাঝখানে যে কোনো একটা পয়েন্ট থেকেও যদি তুমি মনে করো পয়েন্ট পর্যন্ত লোড উঠাও, ছেড়ে দাও, তাহলে কিন্তু তার আগে অবস্থায় চলে আসবে। কোন পর্যন্ত এটা লোড নিয়ে ছেড়ে দিলে তার আগে অবস্থায় ফিরে আসবে সেটা হচ্ছিল পয়েন্ট হচ্ছিল ওয়াই। তো এই ওয়াইটা, এই ওয়াই পর্যন্ত যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বলতেছি হচ্ছিল প্রুফ রেজিলিয়েন্স। দেখো এখানে কি বলা আছে, the maximum strain energy which can be stored in a body is termed as proof resilience, ঠিক আছে? সো ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি কখন অ্যাবজর্ব করবে, যখন তার ইলাস্টিক লিমিট, মানে যে পর্যন্ত এটাকে ইলাস্টিক লিমিট পর্যন্ত আমি এটাকে লোড অ্যাপ্লাই করলে ছেড়ে দিলে তার আগের অবস্থায় ফিরে আসবে। সো সেই লিমিট পর্যন্ত যে পরিমাণ স্ট্রেন এনার্জি অ্যাবজর্ব করে, সো দ্যাট টার্ম we can say that it is a proof resilience. Okay, so the proof resilience per unit volume of material is known as modulus of resilience. So এই যে pointed under the curve, এই ভলিউমটাকে আমি বলতেছি হচ্ছিল modulus of resilience. Okay, এখানে রেজিলিয়েন্স, প্রুফ রেজিলিয়েন্সের কিছু ইকুয়েশন আছে, এগুলো যখন আমরা স্ট্রেন এনার্জি থিওরি পড়বো, আমি কিন্তু মোটামুটি আমরা সামনে কি ধরনের থিওরি গুলো পড়তেছি বা কি ধরনের প্রবলেম গুলো সলভ করবো, সেগুলো কিন্তু কিছু বেসিক কনসেপ্ট আমরা এখন থেকে দেখে যাচ্ছি। সামনে গেলে হয়তো এগুলো আর ডিটেলসে বলবো না, তখন ডাইরেক্ট আমরা বেসিক বা আমাদের যে মানে ওই টপিক রিলেটেড যে থিওরি গুলো আছে তখন আমরা ডাইরেক্ট ওখানে চলে যাব। সো এই ধরনের ইকুয়েশন গুলো আমরা সামনে যখন স্ট্রেন এনার্জি থিওরি গুলো পড়বো তখন কিন্তু আমরা দেখবো। ওকে, সো মোটামুটি আমাদের প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালের লেকচারটা এখানে আমরা শেষ করতেছি। এখন আমাদের স্ট্রেস স্ট্রেন ওকে, সো কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি এই টপিকটা শুরু করি। ওকে, ফার্স্টে আমি কিছু লোড নিয়ে ডিসকাস করি বিফোর স্টার্টিং। আমরা স্ট্রেস স্ট্রেন নিয়ে শুরু করার আগে, so load is defined as a set of external forces acting on a mechanism of engineering structure which arise from service condition in which the components works. ওকে, আচ্ছা কোনো সমস্যা নাই। সো এখানে লোডের ব্যাপারে আর কি বলা আছে, কমন লোড ইন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন আর টেনশন এন্ড কম্প্রেশন। সো অলরেডি আমরা টেনশন কম্প্রেশন সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি, যে ডিরেক্ট পুল ফোর্স প্রেজেন্ট ইন দা লিফটিং হোয়েস্ট, এন্ড কম্প্রেশন হচ্ছিল ডিরেক্ট পুশ ফোর্স অ্যাক্টিং অন এ পিলার অফ বিল্ডিং, ঠিক আছে? সো আমাদের যে যত পিলার, বিম, তারপরে কলাম আছে, সো এগুলোতে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা কিন্তু কম্প্রেসিভ লোড কিন্তু অ্যাপ্লাই করতেছি। বিমের উপর কিন্তু কম্প্রেসিভ লোড পড়তেছে, কলামের উপর কিন্তু কম্প্রেসিভ লোড পড়তেছে, এখানে কিন্তু কোনো টেনসাইল লোড পড়তেছে না। তোমাকে বুঝতে হবে যে কোনটা তোমার কম্প্রেসিভ লোড আর কোনটা তোমার টেনসাইল লোড। টেনসাইল লোডটা হচ্ছে ডিরেক্ট পুল লোড এবং অপোজিট ডাইরেকশনে কাজ করবে, আর কম্প্রেসিভ লোডটা হচ্ছে একই ডাইরেকশনে কাজ করবে এবং এটা একটা ডিরেক্ট পুশ লোড, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে সাইন কনভেনশন ফলোড। সো টেনসাইল ফোর্সেস আর পজিটিভ এন্ড কম্প্রেসিভ ফোর্সেস আর নেগেটিভ। সো ওয়েন যখন আমরা উইল সলভ সাম নিউমেরিক্যাল প্রবলেমস, সো তখন আমাদের কিন্তু ডিফারেন্ট টাইপ অফ টেনসাইল ফোর্স, ডিফারেন্ট টাইপ অফ কম্প্রেসিভ ফোর্স নিয়ে ডিল করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা টেনসাইল ফোর্সটাকে আমরা সাইন কনভেনশনের মানে প্রবলেম সলভ করার সুবিধার্থে আমরা টেনসাইল ফোর্স গুলোকে পজিটিভ হিসেবে কাউন্ট করব এবং কম্প্রেসিভ ফোর্স গুলোকে আমরা নেগেটিভ ফোর্স হিসেবে ক্যালকুলেট করব, ঠিক আছে? সো দেখা যাবে যে যখন আমরা সামেশন অফ অল ফোর্সেস ইন এক্স ডাইরেকশন অর ইন ওয়াই ডাইরেকশন ক্যালকুলেট করব, উইল টেক the positive forces as, will take tensile forces as positive forces and compressive forces as negative forces. So compressive forces যে ভ্যালুগুলো থাকবে সেগুলোকে আমরা নেগেটিভ, আগে একটা নেগেটিভ সাইন বসাবো এবং টেনসাইল ফোর্সে আমরা পজিটিভ সাইন বসাবো। ওকে, so there are number of different ways, there are a number of different ways in which load can be applied to a member. Typical loading types are, so
লোডের যে ক্লাসিফিকেশন বা ডিফারেন্ট টাইপস আছে সেই ওয়াইজ হচ্ছে হলো তোমার আছে হচ্ছে there are number of different ways, সেটা হচ্ছে একটা হলো ডেড অর স্ট্যাটিক লোড, ঠিক আছে? সো ডেড অর স্ট্যাটিক লোড বেসিক্যালি হচ্ছে নন ফ্লাকচুয়েটিং লোড জেনারেলি কজড বাই দ্য গ্র্যাভিটি। ওকে, এখন ডেড অর ফ্লাকচুয়েটিং লোড কজড বাই দ্য গ্র্যাভিটি এটা হচ্ছে বেসিক্যালি তোমার, আমি যদি এক্সাম্পল দেই, ডিফারেন্ট যেমন পুলি স্ট্রাকচার, ঠিক আছে? পুলির মধ্যে আমি একটা লোড দিচ্ছি বা যে কোনো একটা আমি রোপের মধ্যে আমি একটা ওয়েট ঝুলাই দিচ্ছি, আমি কিন্তু কোনো এক্সটার্নাল কোনো ওই ওয়েটের উপর কিন্তু কোনো লোড দিচ্ছি না, ঠিক আছে? সো সেই লোডটাকে আমরা বলতেছি হচ্ছে হলো স্ট্যাটিক লোড, মানে কোনো এক্সটার্নাল লোড নাই, সেই লোডের ডাইরেকশন নিচের দিকে কাজ করবে এবং ডিউ টু গ্র্যাভিটির দিকে কাজ করবে, এবং গ্র্যাভিটি হবে হলো সেই লোডের কারণ। আমি যদি সেটার ওয়েট যদি মেজার করতে চাই তাহলে আমি কিন্তু হিসাব করবো W ইকুয়ালস টু mg, ঠিক আছে? সো ফোর্স ডিউ টু গ্র্যাভিটি সেটাকে আমরা বলতেছি হচ্ছে হলো ডেড লোড বা স্ট্যাটিক লোড, যে লোডে কোনো এক্সটার্নাল মানে ম্যানুয়াল কোনো লোড অ্যাপ্লিকেশন নাই, অনলি ডিউ টু ইটস ওয়েটের কারণে, মানে একটা বডির একটা পার্টিকুলার ওয়েট আছে, ঠিক আছে? সো এই ওয়েটের কারণে যদি সে নিচের দিকে পড়তে চায়, মনে করো তুমি একটা সলিড একটা স্টোন তুমি এটাকে একটা রোপের মধ্যে বেঁধে তুমি ঝুলে রাখছো হাতে সাপোজলি, সো দেখা যাবে যে স্টোনটা তার ইটসেলফ ওয়েটের কারণে তোমার হাত থেকে নিচের দিকে পড়ে যেতে যাবে। সো এই যে ওয়েটের কারণে যে নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সো এটা হচ্ছে ফোর্স ডিউ টু গ্র্যাভিটি। সো এই লোডটাকে আমরা বলতেছি হচ্ছিল ডেড লোড বা স্ট্যাটিক লোড, ঠিক আছে? সো এটা ওয়েটের কারণে যে ফোর্সটা জেনারেট হচ্ছে সেটাকে আমরা স্ট্যাটিক ফোর্স বলতেছি। ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে লাইভ লোড। সো লাইভ লোড হচ্ছে লোড ডিউ টু ডাইনামিক ইফেক্ট, লোড এক্সার্টেড বাই এ লরি অন এ ব্রিজ, ঠিক আছে? সো একটা ব্রিজের উপর যদি কোনো এক্সটার্নাল লোড না থাকে, কোনো কিছু মুভমেন্ট না থাকে, তাহলে ব্রিজটা হচ্ছে একটা স্ট্যাটিক লোড কন্ডিশনে থাকে। যখন ব্রিজের উপর যখন তোমার কোনো লরি বাস ট্রাক কিছু উঠে তখন কিন্তু একটা ডাইনামিক্যালি একটা এক্সটার্নাল লোড এটার উপর এক্সার্টেড হতে থাকে, ঠিক আছে? তুমি যখন একটা স্টোন রোপের মধ্যে ঝুলে যখন তুমি এক হাত দিয়ে ঝুলে রাখবা আর নিচের হাত দিয়ে তুমি স্টোনটাকে নিচের দিকে পুল করবা, তখন কিন্তু তুমি একটা ডাইনামিক্যালি একটা লাইভ লোড তুমি এক্সটার্নালি লোড তুমি স্টোনের উপর অ্যাপ্লাই করতেছো নিচের দিকে এটাকে পুল করার জন্য, ঠিক আছে? যখনই তুমি এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করতেছো কোন একটা স্ট্যাটিক লোডের উপর, তখন এটাকে আমরা লাইভ লোড বলতেছি। নাম্বার 3, ইম্প্যাক্ট লোড অর শক লোড ডিউ টু সাডেন ব্লোস। এখন ইম্প্যাক্ট লোড অর শক লোড এই জিনিসটা হচ্ছে হলো তোমার বেসিক্যালি একটা মিনিমাম পসিবল অফ টাইম, মিনিমাম ফ্র্যাকশন অফ টাইমের জন্য আমি যদি কোনো একটা বডির উপর যদি একটা অ্যাবান্ডেন্ট অর ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোড যদি আমি এটার উপর অ্যাপ্লাই করি, সাপোজলি মনে করো তোমাকে আমি ইম্প্যাক্ট টেস্ট করতে দিচ্ছি, ঠিক আছে? ইম্প্যাক্ট ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল টেস্টিং সম্পর্কে আমরা আইডিয়া পাবো, হার্ডনেস টেস্ট, তারপরে হচ্ছিল টাফনেস টেস্ট, ইম্প্যাক্ট টেস্ট। ইম্প্যাক্ট টেস্টটা হচ্ছে বেসিক্যালি তোমার যে কোনো একটা সলিড অবজেক্টের উপর যদি তুমি হ্যামারিং করো, ঠিক আছে? মনে করো তুমি উপর থেকে তোমার হাতে মনে করো একটা অবজেক্ট আছে, তুমি কি করতেছো, বা তোমার হাতে একটা গ্লাস আছে, তুমি কি করতেছো, গ্লাসটা হাত থেকে ছেড়ে দিচ্ছ, ছেড়ে দেওয়ার পরে দেখবা যে অল্প একটা মানে ফ্র্যাকশন অফ টাইমের জন্য, লেস অ্যামাউন্ট অফ টাইমের জন্য দেখবা যে অবজেক্টটা ব্রেক করে ফেলতেছে, ঠিক আছে? সো এই যে অল্প সময়ের জন্য যে মানে এটার উপর যে লোড ইম্প্যাক্ট হচ্ছে এটাকে আমরা বলতেছি হচ্ছে ইম্প্যাক্ট লোড বা শক লোড, ঠিক আছে? সো এই শক লোডের কারণে বা ইম্প্যাক্ট লোডের কারণে আমাদের যে বডি ডিফর্ম হয়, সো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ টাফনেস টেস্ট, ঠিক আছে? যখন আমরা টাফনেস টেস্ট করব বা ইম্প্যাক্ট টেস্ট করব আমাদের 244 সেশনালে, তখন কিন্তু আমরা এই শক লোড সম্পর্কে আইডিয়া পাবো। সেখানে হচ্ছে আমরা একটা ম্যাটেরিয়ালের উপর হ্যামারিং করি, ঠিক আছে? একটা হ্যামারকে আমরা একটা সার্টেন অ্যাঙ্গেলে তোমাদের হচ্ছে লিফট করি এবং লিফট করার পর হ্যামারটাকে আস্তে করে ছেড়ে দেই, ঠিক আছে? সো ওই যে পটেনশিয়াল যে এনার্জি গেইন করতেছে একটা সার্টেন হাইট ওঠানোর জন্য হ্যামারটা, এবং আমি সেই পটেনশিয়াল এনার্জি রিলিজ করার কারণে ওই অবজেক্টের উপর যে লোড পড়তেছে সাডেনলি, সেই লোডটাকে আমরা শক লোড বলতেছি। লাস্ট লোড হচ্ছে ফ্যাটিক লোড অর ফ্লাকচুয়েটিং অর অল্টারনেটিভ লোড। এখন ফ্যাটিক লোডটা হচ্ছে বেসিক্যালি it is a property of material to resist repeated or fluctuating load. So repeated or fluctuating load বলতে কি বোঝায়? সো তুমি একটা ম্যাটেরিয়ালের উপর টেনসাইল লোড অ্যাপ্লাই করতে পারো, তুমি একটা ম্যাটেরিয়ালের উপর কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করতে পারো, তুমি একটা ম্যাটেরিয়ালের উপর শক লোড অ্যাপ্লাই করতে পারো, বাট হোয়াট ইজ রিপিটেড লোড অর ফ্লাকচুয়েটিং লোড? রিপিটেড লোড অর ফ্লাকচুয়েটিং লোড হচ্ছিল
একটা ম্যাটেরিয়ালের উপর তুমি কন্টিনিউয়াসলি তার অপোজিট ডাইরেকশনে তুমি মানে পজিটিভ নেগেটিভ লোড অ্যাপ্লাই করতে থাকবা, ঠিক আছে? তুমি মনে করো একটা পেন নিলা, পেন নেওয়ার পরে তুমি কি করলা, এটা পজিটিভ ডাইরেকশন বা নেগেটিভ ডাইরেকশনের দিকে তুমি এটাকে ফোর্স অ্যাপ্লাই করতে থাকলা। ওকে, সো তুমি যদি এটাকে যদি সাপোজলি আমি যদি তোমাকে একটা ছবি দেখাই এভাবে, মনে করো তুমি মনে করো এরকম একটা তোমার হাতে একটা বার আছে, ঠিক আছে? এরকম বারের উপর যদি তুমি মোমেন্ট অ্যাপ্লাই করো এই দুইটা সাইডে, সরি, এই দুইটা সাইডে যদি তুমি মোমেন্ট অ্যাপ্লাই করো, এরকম করে যদি কন্টিনিউয়াসলি রিপিটেড লোড, তুমি তো দেখে বুঝতেছো এই বারটার উপর তুমি কন্টিনিউয়াসলি রিপিটেড লোড, একবার হচ্ছিল তুমি পজিটিভ দিকে উপরের দিকে লোড দিবা দুই সাইড থেকে, আবার উপর দিকে লোড দেওয়ার পর আবার নেগেটিভ দিকে নিচের দিকে লোড দিবা, ঠিক আছে? এইভাবে কন্টিনিউয়াসলি রিপিটেডলি করতে থাকবা। দেখা যাবে যে যে কোনো তোমার হচ্ছিল কপার ওয়্যার, যে কোনো কপার ওয়্যার বা যে কোনো টাইপের ওয়্যার যখন আমরা ছিঁড়তে চাই, যদি বলি যে তুমি এটাকে ছিঁড়ো, তুমি কি করবা ফার্স্টে করবা কি, তুমি দুই দিক থেকে তুমি টেনসাইল লোড অ্যাপ্লাই করবা ইনিশিয়ালি। যে তুমি দুই দিক থেকে একটা ওয়্যারকে তুমি টেনসাইল লোড অ্যাপ্লাই করার পর তুমি দেখবা যে ওয়্যারটা ছিঁড়ে যাচ্ছে না, ঠিক আছে? এরপরে তুমি কি করবা, এটার উপরের দিকে লোড অ্যাপ্লাই করবা, আবার নিচের দিকে লোড অ্যাপ্লাই করবা। এইভাবে কন্টিনিউয়াসলি আপ এন্ড ডাউন লোড যখন তুমি অ্যাপ্লাই করতে থাকবা, এটাকে আমরা বলতেছি ফ্লাকচুয়েটিং লোড বা রিপিটেড লোড। সো একটা সময় দেখা যাবে যে ম্যাটেরিয়ালটা মানে ফ্যাটিক ফ্যাটিক কন্ডিশনে পৌঁছে যায়। ফ্যাটিক কন্ডিশন মানে কি, এটার মধ্যে একটা ক্লান্তি ভাব চলে আসে, ঠিক আছে? ম্যাটেরিয়ালটা একটা ফেলিং কন্ডিশনের দিকে আস্তে আস্তে অ্যাপ্রোচ হতে থাকে। তুমি যখন একটা ম্যাটেরিয়ালের উপর কন্টিনিউয়াসলি রিপিটেড লোড বা ফ্লাকচুয়েটিং লোড অ্যাপ্লাই করতে থাকবা, ঠিক আছে? তুমি কিন্তু টেনসাইল লোড দিয়ে ম্যাটেরিয়ালটাকে ব্রেক করতে পারতেছ না, তখন কি করবা, তুমি উপরের দিকে লোড দিবা, নিচের দিকে, এভাবে ফ্লাকচুয়েটিং কন্টিনিউয়াসলি লোড দিতে থাকলে ম্যাটেরিয়ালটার উপর একটা ফ্যাটিক কন্ডিশন চলে আসে। তখন দেখা যায় যে ইনিশিয়ালি তুমি যে অ্যামাউন্ট অফ লোড দিয়ে ম্যাটেরিয়ালটা ছিঁড়তে পারতেছিলে না, তার থেকে লেস অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাপ্লাই করেও তুমি ম্যাটেরিয়ালটা একটা সময় পর দেখবা যে ম্যাটেরিয়ালটা ফেল করে যাচ্ছে। এরকম কন্ডিশন কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কেসে কিন্তু হরহামেশাই কিন্তু ঘটতেছে, ঠিক আছে? তুমি যখন একটা ম্যাটেরিয়ালকে টেনসাইল লোড দিয়ে অ্যাপ্লাই করে যখন ছিঁড়তে পারতেছো না, তখন কিন্তু তুমি এটাকে কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েটিং বা রিপিটেড লোড অ্যাপ্লাই করতে থাকো দুইটা কর্নার ধরে, ঠিক আছে? তো একটা সময় দেখবা যে ম্যাটেরিয়ালটার মধ্যে একটা ফ্যাটিক কন্ডিশন চলে আসে এবং সেটা তার লেস অ্যামাউন্ট অফ স্ট্রেস দ্বারা, যেটা তুমি পূর্ববর্তী টাইমে অ্যাপ্লাই করছো তার থেকে লেস অ্যামাউন্ট অফ স্ট্রেস বা এনার্জি দ্বারা বা লোড দ্বারা তুমি এটাকে ব্রেক করতে পারতেছো, ঠিক আছে? সো এখানে কি বলা আছে, ম্যাগনিটিউড এন্ড সাইন অফ দ্য ফোর্সেস চেঞ্জিং উইথ টাইম। সো ম্যাগনিটিউড এন্ড সাইন অফ দ্য ফোর্সেস চেঞ্জিং উইথ টাইম, তুমি যখন কন্টিনিউয়াসলি উপরে নিচে লোড দিচ্ছ, তুমি কিন্তু লোডের ম্যাগনিটিউড কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকটা সাইকেলে কিন্তু সেম হচ্ছে না, সাইকেল বাই সাইকেল ভ্যারি করতে পারে। তুমি যখন লোড অ্যাপ্লাই করতেছো, তোমার মধ্যে কন্টিনিউয়াসলি সোয়েট জেনারেট করতেছে, তুমি তোমার এনার্জি মানে কমে যাচ্ছে, তখন কিন্তু তোমার আর লোডটা কিন্তু আর কনস্ট্যান্ট থাকতেছে না যে তুমি 10 নিউটনে আপস এন্ড ডাউন তুমি দুই সাইড থেকে লোড দিচ্ছ কন্টিনিউয়াসলি, সেরকম না। তোমার প্রথমবার 10 নিউটন দিলে পরের বার 12 দিতে পারো, তারপরে বার 8 দিতে পারো। সো এখানে ম্যাগনিটিউড অফ ফোর্সেস এর ভ্যালুটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে এবং সাইন অফ দ্য ফোর্সেস সাইনও কিন্তু চেঞ্জ হচ্ছে, একবার তুমি উপরের দিকে লোড দিচ্ছ, একবার তুমি নিচের দিকে লোড দিচ্ছ। সো এটাকে আমরা ফ্লাকচুয়েটিং বা অল্টারনেটিভ বা রিপিটেড লোড বলতেছি। ওকে, সো এই যে ফ্লাকচুয়েটিং লোডের একটা কিন্তু কার্ভ আছে, বিখ্যাত একটা কার্ভ আছে, সেটাকে বলা হয় হচ্ছে এসএন কার্ভ, নাম্বার অফ সাইকেল এন্ড স্ট্রেস। মানে কতটুকু স্ট্রেস দিলে কতটুকু সাইকেল পর্যন্ত এটা লোড এন্ডিওর করতে পারবে, এই ধরনের কিন্তু আমরা ডিফাইন রড টেস্টিং করি, ঠিক আছে? যে একটা রডের উপর যদি আমরা বা আয়রনের উপর যদি আমরা কন্টিনিউয়াসলি ফ্যাটিক লোড বা ফ্লাকচুয়েটিং লোড দিতে থাকি, কতটা সাইকেল পর্যন্ত এটা লোড এন্ডিওর করতে পারবে বা কতটা সাইকেল পর্যন্ত কত স্ট্রেস পর্যন্ত এটা লোড নিতে পারবে, ফ্যাটিক লোড কত এটা, ঠিক আছে? সো এই ধরনের টেস্টিং গুলা কিন্তু আমরা ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবে করি বা হচ্ছিল তোমার মেকানিক্স অফ সলিড ল্যাবে করি। এবং এই এসএন কার্ভ বা ফ্যাটিক লোডের কার্ভের সম্পর্কে আমরা কিন্তু আরো ডিটেইলস, আমরা মেশিন ডিজাইন যখন কোর্সটা করব, ফ্যাটিক লোড সম্পর্কে কিন্তু আরো ডিটেইলস বা এই রিলেটেড প্রবলেমগুলো আমরা মেশিন ডিজাইনে বা ডিজাইন অফ দ্য এলিমেন্টে আমরা সলভ করব। ওকে, সো লোড গেল, কার কিছু বলা আছে কোশ্চেন? ওকে, সো আর 2-3 মিনিট আছে, আমি শেষ করে দেই, স্ট্রেসের কথাটা বলেই।
সো স্ট্রেসটা আমরা এতক্ষণে বুঝতে পারছি যে ফোর্স অফ রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া অফার্ড বাই এ বডি এগেইনস্ট ডিফরমেশন, ঠিক আছে? সো এখানে জিনিসটা কি, যে ফোর্স অফ রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া অফার্ড বাই এ বডি against deformation is known as stress. So the external মানে আমি যদি এখানে the external force acting on the body is called load, ঠিক আছে? সো আমি যখন একটা বডির উপর লোড অ্যাপ্লাই করতেছি, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতেছি, সো এটাকে আমি বলতেছি হচ্ছিল কন্টিনিউয়াসলি লোড বলতেছি, and the load applied on the body while stress is induced in this material. সো যখন এক্সটার্নাল ফোর্সটা বা লোডটা যখন আমি অ্যাপ্লাই করতেছি, তখন কিন্তু আমি কিন্তু এর মধ্যে আমার রেজিস্টিং ফোর্স, ইন্টারনালি একটা রেজিস্টিং ফোর্স জেনারেট করতেছে, যেটাকে আমরা স্ট্রেস দ্বারা মানে টার্মিনোলজিটা এটাকে আমি ডেজিগনেট করতেছি। সো a loaded member remains in equilibrium when the resistance offered by the member against deformation and the applied load are equal. Okay, সো যখনই আমি একটা বডির উপর যখন লোড অ্যাপ্লাই করতেছি, তার ইনসাইডে কিন্তু আমার কিছু রেজিস্টিং ফোর্স কিন্তু জেনারেট করতেছে। সো এই যে রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড স্ট্রেস। এখন when the external load, when you apply external load and internally যে রেজিস্টিং যে লোডটা জেনারেট করতেছে বা রেজিস্টিং যে আমরা স্ট্রেসটা যে পাচ্ছি, এই দুটো যখনই ইকুইলিব্রিয়াম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে ইকুয়াল হয়ে যায়, তখন কিন্তু আমরা বলতে পারি যে একটা বডি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, ঠিক আছে? তুমি মনে করো একটা বডির উপর লোড অ্যাপ্লাই করতেছো, বডিটা ছিঁড়ে যাচ্ছে না বা বডির মধ্যে কোনো ফেল হচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে the external load applied by you outside the body and internal resisting force by resisting load generated inside the body is equal. যতক্ষণ পর্যন্ত ইকুয়াল থাকতেছে এই বাইরের এক্সটার্নাল লোড এবং ইন্টারনাল রেজিস্টিং লোডটা, ততক্ষণ পর্যন্ত আমরা বলতেছি যে বডিটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, বডিটার মধ্যে কোনো শেপ চেঞ্জ হচ্ছে না, কোনো ধরনের ডিফর্ম করতেছে না, ঠিক আছে? এই জন্য এখানে ডেফিনেশনটা এরকম বলা আছে যে ফোর্স অফ রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া অফার্ড বাই এ বডি এগেইনস্ট ডিফরমেশন, ডিফরমেশনের আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতেছে, তখনই কিন্তু আমি এটাকে বলতেছি যে স্ট্রেস, ঠিক আছে? আর যখনই একটা বডি মানে তোমার এক্সটার্নাল লোড অ্যাপ্লাইডেড বাই ইউ যখন হচ্ছিল ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু বডিটা তার আলটিমেট স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেস ভ্যালুটাকে এক্সিট করে চলে যায়, তখন কিন্তু বডিটা ফেল করা আস্তে আস্তে শুরু করে, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছিল এই স্ট্রেস স্ট্রেন এবং স্ট্রেস স্ট্রেন কার্ভ সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে? ক্লাসে পার্টিসিপেন্ট এখন পর্যন্ত 51 জন আছে। আমার চ্যাটে কতজন ই করছে দেখি। ওকে, স্যার এই স্লাইড গুলো কি ক্লাসরুমে আছে? আমি প্রতিদিন ক্লাস নেওয়ার পরে তারপর আমি স্লাইডগুলো আপলোড দেই, বুঝছো? তোমাদের লাস্ট ক্লাস পর্যন্ত যেগুলো পড়ানো হয়েছে সবগুলাই ক্লাসরুমে আপলোড করা আছে। আচ্ছা, আজকে ফাইলটা আমি হয়তো 1 ঘন্টার মধ্যে আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা। ওকে, সো কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাসটা এখানেই অফ করে দিচ্ছি। স্যার প্রেজেন্টের জন্য কি স্যার চ্যাট বক্সে রোল আর নেম লিখবো স্যার? হ্যাঁ, লিখে দাও। স্যার লিখছি স্যার। আচ্ছা, সমস্যা নেই, তাহলে লেখা হয়ে গেলে তোমরা লিভ করতে পারো, ঠিক আছে?